হে ভগবান, এ কেমন জীবন তুমি আমাকে দিলে? তুমি আমাকে এত দারিদ্র্য আর এতটা একাকিত্ব দিলে যে সারাদিন কাজ করেও আমি এতটুকু উপার্জন করতে পারি না যে 3 বেলার খাবার জোটে। উপর থেকে তো পাণ্ডু, আমার দারিদ্র্য দেখে কোনো বাবা তার মেয়েকে আমার হাতে দিতে চায় না। আরে কে দেবে? এত দারিদ্র্য কি? আমি কি আমার আগের জন্মে এত খারাপ কাজ করেছি ভগবান যে আমার ভাগ্যে শুধু একা থাকা আর ক্ষুধার্ত থাকাই লিখে রেখেছ? কাঠুরে নিজের জীবন আর ভাগ্যকে খুবই অভিশাপ দেয়। তারপর কাঠগুলো দিতে সে নিজের মালিকের কাছে চলে যায়। কি খবর কাঠুরে? আমার তোর প্রতি এইটুকুই আস্থা ছিল। এমনিতে তুই কোনো কাজের না, ওপর থেকে আবার গরিব আর কপাল পোড়া। তোমাকে কেউ কাজে রাখতে তো চায় না। হ্যাঁ, তুমি কাঠ এনে দেওয়ার কাজটা বেশ ভালো করো। আমার আশা, আমার প্রত্যাশার থেকেও ভালো কাজ করো। এই জন্যে আজ আমি খুব খুশি। 5টা তামার মুদ্রা রাখো আর এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, কাল আবার কাঠ লাগবে। কাঠের প্রয়োজন আছে আমার। সময় মতন দিয়ে যেও। কথাগুলো কানে ঢুকিয়ে নাও। ঠিক আছে, যাও। আজ্ঞে মালিক। আরে ভাই, এ কি? ও তো এত পরিশ্রম করেছে, গভীর জঙ্গলে গেছে, নিজে প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসেছে, আর তুমি তাকে শুধু 5টা তামার মুদ্রা দিলে? আরে এটা তো খুবই কম। এত কম মুদ্রা এত কাঠের জন্য কেউ দেয় না। এতে তো ওর দিনের খরচ চালানোই মুশকিল হয়ে যাবে। কেন তাকে এত কম মুদ্রা দিলে? আরে ভাই, কি জানো, ও তো একটু বোকা ধরনের মানুষ। আর ও তো জানেই না যে কোন কাজের কত টাকা পাওয়া যায় আর কত টাকা পাওয়া যায় না। আর দুনিয়ার নিয়ম তো তাই ভাই, বোকা আর দুর্বলদের তো শুরু থেকেই চাপা যাওয়া হয়। তারপর আমি নিজের লাভ দেখব না এরকম মূর্খদের দেখব? আরে ওটা তো ঠিক আছে যে তুই ওকে কাজে লাগিয়েছিস, কারণ ও বোকা। কিন্তু ওর পরিবারের লোকজনও কি বোকা যে কিছুই বলে না ওকে? আরে ভাই, বলবেই বা কিভাবে? যখন ওর কোনো পরিবারই নেই তখন তো কেউ বলারও নেই। আরে ছোটবেলাতেই ওর মা বাবা মারা গিয়েছিল, আর দারিদ্র্যের কারণে ওর বিয়েও হয়নি। এই হতভাগা কাজ করুক বা নাই করুক, ছোটবেলায় আমি তো ওকে আশ্রয় দিয়েছিলাম, আর ছোটবেলা থেকেই ও আমার জন্য কাজ করে এসছে। ও দুনিয়াদারি সম্পর্কে কিচ্ছু জানে না, তাই আমার কোনো কিছু যায় আসে না। ওকে কম মুদ্রা দিলেও ওরও কোনো কিছু যায় আসে না। তুই তো খুবই খারাপ মানুষ রে। মানে এত বছর ধরে ও তোর জন্য এত কম টাকায় কাজ করে যাচ্ছে। এর চেয়ে তো বেশি ভিখারিরা উপার্জন করে, আবার তারা এক জায়গায় বসে বসে উপার্জন করে। কাঠুরে চুপচাপ ওই 5টা তামার মুদ্রার দিকে তাকিয়ে থাকে। হঠাৎই তার চোখ দুটো জলে ভরে ওঠে। 5টা তামার মুদ্রা! কতদিনের পর এমন ভাগ্য জুটল। আজ মালিক আমাকে পুরো 5টা তামার মুদ্রা দিয়েছে। না হলে তো রোজ 3টে তামার মুদ্রাতেই দিন চালাতে হয়। হ্যাঁ, এভাবেই যদি পরিশ্রম করে যেতে পারি তাহলে আমার পুরো বিশ্বাস আছে একদিন মালিক নিশ্চয়ই আমার মজুরি বাড়াবে। 5টা নয়, 6টা মুদ্রা করে দেবে। কে জানে, হয়তো একদিন 8টা মুদ্রাও। আরে না না, এত বড় বড় স্বপ্ন দেখা ঠিক নয়। যেটুকু পাওয়া যায় তাতেই খুশি থাকা উচিত। কাল আমি আরও ভেতরে যাব আর ভালো ভালো কাঠ কেটে আনব। কিন্তু ভেতরে বন জঙ্গল, আর জঙ্গলের ভেতর জন্তু স্যার, একটু তো ভয় আছে। কিন্তু যদি উন্নতি করতে হয় আর এমন কষ্টের জীবনযাপন না করতে হয়, তাহলে তো এই ঝুঁকি নিতেই হবে। পরের দিন সে সকাল সকাল উঠে পড়ে আর মন্দিরের দিকে যেতে থাকে। ভগবান, আমি প্রতিদিন আপনার পুজো করি। রোজ আপনার সামনে আমার সমস্যাগুলো নিয়ে আসি আর বলি, কখনো তো আমার কথা শুনতে পারো ভগবান। কারণ আমার খুব বেশি কিছু চাই না, শুধু এইটুকুই বলছি, আমার মজুরি বাড়িয়ে দিন, আর একটা ভালো জীবনসঙ্গী দিন। ব্যাস এইটুকুই, ব্যাস এইটুকুই। তারপর আমার আর আপনার কাছে কিছুই চাই না। সত্যি সত্যি কথা,
আমার শুধু আমার এই প্রার্থনাটি শুনে নিন ভগবান। আরে পুত্র, আজ তুমি এত তাড়াতাড়ি এলে, কি ব্যাপার? কিছু বিশেষ আছে নাকি? এই নাও, প্রসাদ নাও, তারপর বলো কি কথা। আগে প্রসাদের জন্য ধন্যবাদ গুরুদেব। আজ আমি ভাবছি যে জঙ্গলের আরও ভিতরে যাব কাঠ আনতে, কারণ জঙ্গলের ভেতরে নাকি একটু ভালো ধরনের কাঠ পাওয়া যায়। গুরুদেব, যদি আমি ওই কাঠগুলো কেটে এনে দিই তাহলে মালিক খুব খুশি হবে। কে জানে, তিনি আমার মজুরি বাড়িয়েও দিতে পারেন, আর মজুরি না বাড়ালেও অন্তত ভালো কাঠ দেখে খুব খুশি হবেন, আর খুশি হয়ে পুরস্কার তো দেবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পুত্র, জঙ্গলের ভেতরে যেও না, জঙ্গলের ভেতরে যেও না, সেখানে বিপদ আছে, বন্যজন্তু আর বিষাক্ত সাপে ভরা। তুমি যদি জীবিত ফিরে না আসো তবে টাকা নিয়ে তোমার কি হবে? কিন্তু গুরুদেব, বেঁচে থেকেও আমি কি করব? এমন জীবনের চেয়ে তো ভালোই যে আমি মরে যাই। আগেও জঙ্গলের ভেতরে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু কখনো সাহস হয়নি। আজ আমার ভেতরে সিংহ জেগে উঠেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি ভালো জীবন বাঁচব, নইলে বাঁচবই না। এমন জীবন আমি আর রাখতে চাই না। গুরুদেব, আমি খুব দুশ্চিন্তায় আছি। সত্যি বলছি, এখন হয় ভগবানকে আমার ডাক শুনতে হবে, না হলে আমি নিজেই ভগবানের কাছে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি পুত্র যে তুমি তোমার জীবন খুব দুঃখ কষ্টের সঙ্গে কাটছে। তোমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে তো হাল ছেড়েই দিত। কিন্তু পুত্র, যদি তুমি জঙ্গলের ভিতরে যেতে চাও তাহলে একবার মন্দির থেকে অবশ্যই ঘুরে যেও। আমি শুনেছি জঙ্গলের ভিতরে মায়ের একটা মন্দির আছে। লোকজন বলে যারা মায়ের দর্শন পেয়েছিল সে কখনো খালি হাতে ফেরেনি, তার ইচ্ছে নিশ্চয়ই পূরণ হয়। তাই একবার শুধু ওই মন্দিরে ঢুকে সত্যিকারের মন থেকে নিজের ইচ্ছে চাইবে, তোমার ইচ্ছেও অবশ্যই পূরণ হবে। দেখো পুত্র। হ্যাঁ গুরুদেব, যেমন আপনি বললেন আমি মন্দিরের ভেতরেও অবশ্যই যাব। এই বলে কাঠুরে জঙ্গলের দিকে যাত্রা শুরু করল। কাঠুরে জঙ্গলের দিকে যেতে যেতে ভাবতে থাকে, ভয় তো লাগছে, কিন্তু এটা ছাড়া আর কিছু করার সুযোগ নেই। শুধু ভালো কপালের ভাগ্যটা খুলে যাক, বাস, আর কিচ্ছুর দরকার নেই। তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে আসব কাঠ নিয়ে। ভগবান রক্ষা করো। কাঠুরিয়া এগিয়ে চলল। খুব শিগগিরই সে কাঠ কাটা শুরু করবে। হ্যাঁ, কাঠুরেটার একটু ভয় লাগছে, কিন্তু ছোটবেলা থেকেই সে জঙ্গলের ভেতরে কাজ করত, সেই কারণে তার অভিজ্ঞতা অনেক বেড়ে গিয়েছিল। তাই জঙ্গলের মধ্যে ঢুকতেই তার তেমন কোনো অসুবিধে হচ্ছিল না। সে খুব সতর্কভাবে লক্ষ্য রাখছিল কোথাও যেন কোনো হিংস্র জন্তু চোখে না পড়ে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সে মায়ের একটি মন্দির খুঁজে পেল। মন্দিরটি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আরে বাবারে, বাবা, এটা কি? এটা তো মায়ের মন্দির, কিন্তু পুরো ভাঙাচোরা হয়ে গেছে। আর এখানে এতগুলো জালি কেন ঝুলছে? মনে হচ্ছে এই জঙ্গলে হিংস্র জন্তু আর বিষাক্ত সাপের জন্য এখানে কেউ আর আসে না। মায়ের আশীর্বাদ নেওয়ার আগে আমার উচিত মন্দিরটা পরিষ্কার করে দেওয়া। কে জানে, মা হয়তো খুশি হয়ে সত্যি আমার মনের ইচ্ছে পূরণ করে দেবে। এরপর কাঠুরের মন দিয়ে মন্দির পরিষ্কার করতে লাগল। ওম ওম মাতা, আপনি তো আমার সম্পর্কে সব কিছুই আগেই জানেন, তবু আমি আপনাকে বলছি, আমি খুব গরিব। এত পরিশ্রম করার পরও আমি ঠিকমতো দিনে দুবেলা খাওয়ারও পাই না। কখনো কখনো তো আমাকে না খেয়েই থাকতে হয়। আমার এই দারিদ্র্যের কারণে আমার বিয়েও হয়নি। এখন তো আমার আর কোনো আশাই নেই। ধীরে ধীরে বেঁচে থাকার ইচ্ছেটাও শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি আমার সাহায্য করুন মা, আপনি আমার শেষ আশ্রয়। আমার পুরো বিশ্বাস আছে যে যখন আমি এখান থেকে ভালো কাঠ নিয়ে যাব তখন তার ভালো দাম পাব, আর তারপর আমি প্রতিদিন এখানেই কাঠ নিতে আসব, যাতে আমি যেন আমার দারিদ্র্য থেকে একটু বেরিয়ে আসতে পারি। আর মা, যখনই আমি কাঠ নিতে আসব আমি অবশ্যই আপনার মন্দিরে আসব এবং প্রতিদিন এখানকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করব।
আপনার পূজাও করব, পূজাও দিব। শুধু আমার উপর আপনার আশীর্বাদ রাখবেন মা। এই কথা বলে কাঠুরে মন্দির থেকে বেরিয়ে এলো, এসে কাঠ কাটতে লাগলো। তারপর কিছুক্ষণ কাঠ কাটতে কাটতে তার যখন পুরো কাঠ কাটা শেষ হয়ে গেল, সে কাঠ নিয়ে বাড়ি ফিরল। মালিক, আজ আমি জঙ্গলের অনেক ভেতর পর্যন্ত গিয়েছিলাম। ভেতরে গিয়ে আপনার জন্য ভালো মানের কাঠ নিয়ে এসেছে। তাই মালিক, এর জন্য কি আপনি আমাকে আরও কিছু বেশি মুদ্রা দিতে পারেন? আরে বাবা, ভালো, তুমি তো সত্যি দারুণ কাজ করেছো কাঠুরে। জঙ্গলের ভেতরে তো বড় বড় কাঠুরেরাও যেতে পারে না, তারা জঙ্গলের ভেতরে যেতে ভয় পায়। কিন্তু তুমি তো আজ আমার মন খুব খুশি করে দিয়েছ। আর সেই কারণেই আমি তোমাকে 3 নয়, 4 নয়, 5 নয়, বরং পুরো 8টা তামার মুদ্রা দেব। হ্যাঁ, 8টা তামার মুদ্রা। কি, আমি কি ঠিক শুনছি তো? মালিক, আপনি কি সত্যি আমাকে এতগুলো টাকা দেবেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মালিক। আমি প্রতিদিনই জঙ্গলের ভেতর থেকে এমনই ভালো কাঠ এনে দেব। তখন আপনি কি আমাকে 8টা তামার মুদ্রাই দেবেন? আরে হ্যাঁ হ্যাঁ কাঠুরে, কেন নয়? তুমি কি ভুলে গেছো কোন দয়ালু মালিকের সাথে তুমি কাজ করছো? এই দুজনের কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই হাসতে লাগল, ঠাট্টা করতে শুরু করল। এরা সবাই হাসছে কেন মালিক? এখানে কি কোনো হাস্যকর কাণ্ড চলছে নাকি? আরে এইসব কথায় কান দিও না কাঠুরে, মন দিয়ে নিজের কাজটা করো। এরা সবাই একটু পাগল ধরনের মানুষ, সবাই সবসময় অন্যদের নিয়ে ঠাট্টা তামাশা করে। তুমি শুধু নিজেরই কাজটা করে যাও, আর প্রতিদিন জঙ্গল থেকে ভালো মানের কাঠ এনে আমাকে দিও। দেখবে একদিন তুমিও অনেক টাকা রোজগার করতে শুরু করবে। হ্যাঁ মালিক, যেমন আপনি বলছেন, আমি রোজ আপনার জন্য কাঠ নিয়ে আসব। আপনার এই উপকারের জন্য অসংখ্য ধন্যবাদ মালিক, ধন্যবাদ। এই বলে কাঠুরে সেখান থেকে যেতে শুরু করল। বাড়ি যেতে যেতে এক ব্যবসায়ীর সঙ্গে তার দেখা হলো। ব্যবসায়ী বলল, এই ভাই, এদিকে শোনো। শুনছি নাকি তুমি নাকি এইমাত্র যে কাঠগুলো বেচে এসেছো সেগুলি মাত্র 8টা তামার মুদ্রায় বিক্রি করেছো। সত্যি কি তুমি সেগুলো জঙ্গলের ভেতর থেকে নিয়ে এসেছিলে? হ্যাঁ, ঠিক শুনেছেন। কিন্তু কেন, আমি কি কিছু ভুল করে ফেলেছি? আরে ভুল তুমি কি বলছো? তুমি যে কত বড় ভুল করে ফেলেছো সেটা কি জানো? ভাবতেই পারছো না তুমি কত বড় ভুল করেছো। তুমি কি জানো না জঙ্গলের ভেতরের কাঠ কাটার উপর কড়া নিষেধ আছে? আমাকে তো কেউ এ কথা বলেননি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যিই জানতাম না। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এমন ভুল করব না, স্বপ্নেও না। আমাকে ক্ষমা করে দিন। আরে বোকা, আমি তোমাকে জঙ্গলের কাঠ কাটার জন্য ধমক দিচ্ছি না। তুমি যে ওই দামি কাঠগুলো মাত্র 8টা তামার মুদ্রায় বিক্রি করে দিয়েছ, সেটার জন্যই আমি রাগ করছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যখন সাধারণত কাঠ কেটে আনো তখন সেগুলি কত দামে বিক্রি করো বলো আমাকে। আগে 3টে তামার মুদ্রায়, আর কখনো কখনো মালিক খুশি হয়ে আমাকে তো 5টা তো আমার মুদ্রা দেয়। আরে ভগবান, তুমি নিতান্তই নির্বোধ মানুষ। তোমাকে দেখে বোঝাই যায় না তুমি কাঠুরে। তুমি কি জানোই না ওই কাঠগুলোর আসল দাম কত? বাজারে সাধারণত কাঠের দাম 2টো রূপোর মুদ্রা। 2টো রূপোর মুদ্রা? না না মালিক, আপনি নিশ্চয়ই মজা করছেন। আপনি তো আমাকে 10টা তামার মুদ্রাও দেন না, আর বলছেন 2টো রূপোর মুদ্রা, মানে কিন্তু 200 তামার মুদ্রা। হ্যাঁ গাধা, আর এটা জেনে তোমার খুব আফসোস হবে যে দামি কাঠগুলো তুমি মাত্র 8টা তামার মুদ্রায় বিক্রি করে দিয়েছো, ওগুলোর আসল দাম 8টা তামা নয়, 8টা রূপোর মুদ্রা। আর যদি তুমি জঙ্গলের আরও ভিতরে গিয়ে ওই হ্রদের ওপর দিকের কাঠ নিয়ে আসতে, তাহলে তার দাম হতে পারত 2 পা 3টে সোনার মুদ্রা। বুঝলে? এই সব কথা শুনে কাঠুরে অজ্ঞান হয়ে গেল। ব্যবসায়ী তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। কিছুক্ষণ পর কাঠুরের জ্ঞান ফিরল। এই ভাই, শোনো, তুমি এখন ঠিক আছো তো? কাঠুরে, হঠাৎ এমন অজ্ঞান হয়ে গেলে কেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না যে মালিক আমার সঙ্গে এমনটা করেছে। যখন আমার মা বাবা আমাকে ছেড়ে ভগবানের কাছে চলে গিয়েছিলেন, তখন ওই মালিকই আমাকে আশ্রয় দিয়েছিল। ওই মালিক না থাকলে হয়তো আমি কোনোদিন কাঠুরে হতে পারতাম না।
কোথাও বসে বসে ভিক্ষা করতাম, নয়তো এতদিনে মরে যেতাম। আমি নিজের থেকেও বেশি ওনার উপর ভরসা করতাম। ওনাকে ছাড়া আমার আর কে ছিল? কিন্তু তিনি আমার সঙ্গে এমন ব্যবহার করেছেন। তিনি আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি আপনি নিজের জীবনে কতটা কষ্ট পেয়েছেন। আরে, কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি কেন আমাকে এসব কথা বললে? আমার মানে হলো, আপনি চাইলে তাদের মতো করে আমার ব্যবহার করতে পারতেন। অল্প একটু বেশি মুদ্রা দিয়ে আপনি আমার দিয়ে কাজ করাতে পারতেন। তাহলে আপনি এমনটা কেন করলেন? আমাকে কেন বললেন? আরে পুত্র, যদি কিছু মানুষ ভালো বা খারাপ হয়, তার মানে এই নয় যে সবাই তেমনই হবে। আমি একজন সৎ ব্যবসায়ী। আমি কখনো কাউকে বেশি টাকা দিই না, কিন্তু কমও দিই না, বুঝলে? এবার দেখো, যা হয়ে গেছে তা হয়ে গেছে। হয়ে গেছে তো কি হয়েছে? এখন তুমি আমার জন্য কাজ করতে চাইবে, আমি তোমাকে কাঠের সঠিক দাম দেব, আর তুমি খুব তাড়াতাড়ি তোমার গরিব থেকে বেরিয়ে আসবে। এখন তোমার এই আধা পেটে খাওয়া জীবনটা বাঁচার আর কোনো দরকার নেই। বলো তো, তুমি কি বলো? তুমি কি আমার জন্য কাজ করবে? আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আমি আপনাদের সঙ্গে কাজ করতে অস্বীকারই বা কেন করব? আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। কিন্তু দেখুন, রূপোর 8টা মুদ্রা পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু 2 বা 3টে সোনার মুদ্রা, সেগুলো শুধু কাঠের জন্য, তাও আবার একটু বেশি নয়, একটু হয়ে গেল। একদমই নয়, কারণ এই কাঠগুলোর ব্যবহার শুধু আর শুধু রাজপ্রাসাদের লোকজন আর হাতে গোনা কিছু ধনী মানুষই করে। কারণ এগুলো কোনো সাধারণ কাঠ নয়, এগুলো খুবই বিশেষ এবং উচ্চমানের কাঠ। এই কাঠ পাওয়াটা ততটাই কঠিন যতটা মরুভূমিতে পানি পাওয়া কঠিন। কারণ এই কাঠগুলো সেই বিপজ্জনক জঙ্গলের ভিতরে পাওয়া যায়, সেখানে সেই ঝিলের ওপারেই, যেখানে একের পর এক ভয়ঙ্কর বন্য আর বিষাক্ত জীবজন্তু থাকে। এই কাঠ আনতে এক বিশেষ লোকের দল যায়, যারা যুদ্ধে দক্ষ এবং জন্তু জানোয়ার সম্পর্কে বিশেষ জ্ঞান রাখে। কোনো সাধারণ মানুষ কখনো ওই কাঠগুলো আনতে পারবে না। আর হ্যাঁ, যদি আনার চেষ্টা করে, তাহলে সে নিজের প্রাণ হারাবে। এখন বলো, তুমি যদি ওই কাঠগুলো আনতে সফল হও, তাহলে একদিন তুমি ধনী হয়ে যাবে, তোমার কোনো ধরনের কষ্ট থাকবে না। কিন্তু হ্যাঁ, আমার কথা মানলে ঝিলের ওপারে কখনো যাওয়ার কথা ভেবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি ব্যবসায়ী বাবু। আপনার জন্য কাল আমি জঙ্গলের ভিতর থেকে 8টা রূপোর মুদ্রার কাঠ এনে দেব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সাবধানে যাবে, আর ঝিলের ওই পারে যাওয়ার কথা একদম ভেবো না। হ্যাঁ, আমি বুঝে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যবসায়ী। আচ্ছা, আপনাকে আমি কি বলে ডাকবো, মালিক না ব্যবসায়ী? আমি তোমাকে ব্যবসায়ী বলেই ডাকো, কারণ তুমি আমার দাস নও, তুমি স্বাধীন। তুমিও একজন ব্যবসায়ী যে নিজের জিনিস অন্যের কাছে বিক্রি করে, আমার মতোই, বুঝলে? আর হ্যাঁ, আজ তুমি আমার বাড়িতেই থেকে যাও, কাল চলে যেও। আমার স্ত্রী খুব ভালো খাবার রান্না করে, একবার খেয়ে দেখো, তোমার অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু ব্যবসায়ী বাবু। আরে না না, আর কিছু নয়, আমি বলেছি মানে বলেছি, তুমি আজ এখানেই খেয়ে যাবে, ব্যাস, কথা শেষ। ঠিক আছে, এখন আর বেশি কথা নয়। আরে ভাই, তুমি তো আমার অতিথি, আর আমরা আমাদের অতিথির ভালো যত্ন না নিয়ে তাকে কোথাও যেতে দিই না, এটা বুঝে নাও। ইস, যদি আপনাকে আগে চিনতে পারতাম, কতই না ভালো হতো। আপনি কত ভালো মানুষ। আপনার মতো সত্যি আর ভালো মানুষ এখনো আছে জেনে আমি খুব খুশি। আমি আজ খুবই আনন্দিত। আচ্ছা, যদি আপনার কথা শেষ হয়ে থাকে, তাহলে খাবার খেয়ে নিন, না হলে কথা তো চলতেই থাকবে, কিন্তু সেই চক্করে খাবার ঠান্ডা হয়ে যাবে। আরে হ্যাঁ ভাগ্যবতী, আমরাও আসছি খাবার খেতে। আরে তুমি খাবারটা পরিবেশন করো, দেখবে তুমি খাবার পরিবেশন করার আগেই আমরা আসনে বসে যাব। এরপর কাঠুরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরল। তারপর আবার পরের দিন জঙ্গলের দিকে রওনা দিল কাঠ কাটার জন্য। জঙ্গলের গভীরে গিয়ে কাঠুরে কাঠ কাটতে শুরু করল, কিন্তু তার মন বারবার ঝিলের ওই পাড়ে যাওয়ার কথা ভাবতে লাগল। আরে, এটা কি হচ্ছে? আমার মন বারবার ঝিলের ওই পারে যাওয়ার কথা আমার মাথায় কেন আসছে? আগে যেখানে আমি মাত্র 3 বা 5টা তামার মুদ্রা পেতাম, আর এখন তো পুরো 8টা রূপোর মুদ্রা পাচ্ছি।
এই আনন্দেই তো আমার খুশি থাকা উচিত। আমি কেন লোভে পড়ছি? না 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 না, আমি আগে লোভে ছিলাম না, এখনও আমার লোভ করা উচিত নয়। কিন্তু এত টাকার কথা শুনে কি আমার মনে লোভ জেগে উঠছে? হো হো হো, আমাকে নিজেকেই সামলাতে হবে। কিন্তু আমি তো মাকে বলেছি মায়ের জন্য কাল কিছু কিনে আনব। যদি আমি ঝিলের ওই পারে যাই আর বেঁচেই না ফিরি, তাহলে মায়ের জন্য কি নিয়ে আসব? হ্যাঁ, এত কষ্টে তো এখন আমার ভাগ্য বদলাতে শুরু করেছে। বেশি লোভের চক্করে আমি এই জীবন নষ্ট করতে পারি না। না ভাই, না না। কাঠুরে যে কোনো উপায় নিজের মনকে শান্ত করল আর কাজগুলো নিয়ে ব্যবসায়ীর কাছে উপস্থিত হল। ব্যবসায়ী বাবু, এই নিন, আপনার জন্য কাঠ নিয়ে এসেছি। আরে কাঠুরে, আমি তো এখনই তোমার কথাই ভাবছিলাম। কি বলছিলে? আমার কথা বলছেন মানে? আমি কিছুই বুঝতে পারিনি। আরে হ্যাঁ, আসলে কি জানো, তোমার জন্যই আমার চিন্তা হচ্ছিল। দেখো, তুমি এত গরিব, আর হঠাৎ যদি জানতে পারো যে কাঠ বিক্রি করেও তুমি ধনী হতে পারো, তাহলে লোভে পড়ে যেন তুমি ঝিলের ওই পারে চলে না যাও, এই ভেবেই আমি চিন্তা করছিলাম। আপনি সত্যি কত ভালো মানুষ। আপনি তো মাত্র আমার সঙ্গে কালই দেখা করেছেন, তবু আপনি আমার জন্য পরিবারের মানুষের মতো চিন্তা করছেন, যেন আমি আপনার নিজের কেউ। আরে আমার কেউ না হলে তো কি হয়েছে, আমার কেউ হয়ে যাবে। আপনার কেউ হয়ে যাব মানে? কি বলতে চাইছেন ব্যবসায়ী বাবু? আরে হ্যাঁ, দেখো, আমার ভাইয়ের মেয়ে আছে, আমি তার জন্য একটা সম্পর্ক খুঁজছি, আর তুমি তার জন্য একদম যোগ্য ছেলে। দেখো, আমি মানি তুমি একটু বোকা, কিন্তু তোমার মন খুব ভালো, আর তোমার ব্যবহারও বেশ ভালো। তুমি আমার ভাইয়ের মেয়ে ভালোভাবে খেয়াল রাখবে, এ বিষয়ে আমার পুরো বিশ্বাস আছে। আর এখন তো তুমি অনেক টাকা রোজগারও করতে শুরু করেছো। এই টাকায় তুমি কয়েকদিনের মধ্যে একটা বাড়ি কিনে ফেলবে এবং আরাম করে জীবন কাটাবে। কিন্তু মানে ব্যবসায়ী বাবু, আপনি কি বলতে চাইছেন? কিন্তু আমার মনে হয় না যে আমি বিয়ের জন্য যোগ্য। আরে তুমিই তো, আর তুমিই তো ভগবানের কাছে অভিযোগ করেছিলে যে তোমার বিয়ে হচ্ছে না, তাহলে এখন কেন না বলছো? দেখো ছেলে, সামনে গিয়ে তো তোমাকে কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, তাই আমার ভতিজিকেই বিয়ে করে নাও। সে দেখতে খুব সুন্দর, আর রান্নার কথা তো জিজ্ঞাসা করো না। আহা, এত সুস্বাদু রান্না করে যে তুমি নিজেকেই সামলাতে পারবে না। আপনি একদম ঠিকই বলছেন, আমারও মনে হয় ও একেবারে ঠিক পাত্র। আচ্ছা, যদি আপনি সব বলছেন তাহলে ঠিক আছে, আমি রাজি। বলুন, কবে বিয়ে করব? আরে এত তাড়াহুড়ো কিসের? আগে নিজের জন্য একটা বাড়ি তো কিনে নিন। বাড়ি ছাড়া আপনি আপনার স্ত্রীকে কোথায় রাখবেন? আপনি কি চান আপনার স্ত্রী কুঁড়ে ঘরে থাকুক? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমি কঠোর পরিশ্রম করব এবং একটা ভালো বাড়ি কিনব, যাতে আমার হতে চলা স্ত্রীর কখনো কোনো কিছুর অভাব না হয়। চিন্তা করবেন না। আমি জানতাম আপনি আমার ভাতিজির জন্য একদম উপযুক্ত পাত্র। আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। আসুন আসুন, আমরা তো এখন আত্মীয় হতে চলেছি। আসুন, আলিঙ্গন করুন। কয়েক মাস পর কাঠুরে অনেক ধন উপার্জন করল, কাঠ কেটে অনেক বড় বাড়ি করল আর বিবাহ করে সুখে শান্তিতে সংসার করতে লাগল। কেমন লেগেছে বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক করবেন। অনেক কষ্টে বানানো এই গল্প।